গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি গুলবার স্যার আজ তোমাদের সামনে আজকের আলোচ্য বিষয়টা হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো ভার্বের গুরুত্ব সম্বন্ধে তোমাদের প্রায় বোঝানো হচ্ছে যে ইংরেজিতে ভার্বই হচ্ছে মেন জিনিস। ইংরেজিটা শিখতে হলে জানতে হবে টেন্স। টেন্সটা জানলে গঠন করা যাবেই সেন্টেন্স। টেন্সের অর্থ আর কিছু নয়, ভার্বের ভিন্ন রূপ। আর ভার্বের রূপটা জানা মানে ইংরেজিতে সেন্স। তো কাজেই ইংরেজিতে সেন্স, ইংরেজিতে জ্ঞান বাড়াতে গেলে একমাত্র উপায়টা হলো ভার্বের বিভিন্ন ফর্মটা জানা, আর কোন সাবজেক্টের পর কীরকম ভার্ব হবে, কেমন ভার্বটা ব্যবহার হবে সেটাও জানা। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে এটাই বোঝায় যে কোন সাবজেক্টের পরে ঠিক কোন ভার্বটা আসবে, কেমন। তা সে বিষয়ে আমি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেটা হলো, ইফ ইউ ওয়ান্ট সাকসেস ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। আজকাল দেখা যায় যে ছাত্রছাত্রীরা মা বাবার কথাটা ঠিক শোনে না, অগ্রাহ্য করে, কিন্তু মা বাবা থেকে বড় পৃথিবীতে আর কি আছে। যাই হোক, সেদিন একটা ঘটনার কথা আমার মনে পড়ে যাচ্ছে। একটা মা কাজ করে আসার পর দেখছি যে তার ছেলে খালি ফোন ঘেটে যাচ্ছে। মায়েতে খুব দুঃখ করে তাকে বোঝালো ছেলেটাকে যে আমরা এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছি আর তোমরা সময় নষ্ট করছো ফোন ঘেটে। যাই হোক, আজকাল হাজার হাজার মা, লাখ লাখ মা তাদের সন্তানকে এই জিনিসটা বুঝিয়ে চলেছে, কিন্তু আজ সন্তানরা মা বাবার কথা শোনেই না। যাই হোক, সেই ছেলেটা কিন্তু খুব ভালো ছেলে ছিল। মা বোঝানোর পরেই দেখলাম সে সময়ের গুরুত্বটাকে উপলব্ধি করলো, পড়াশোনার ব্যাপারটাকে সে একটু হলেও বলল। যাই হোক, মা ছেলেকে কী বললো এবং ছেলে তার মাকে কী বললো সেটা আমি ছন্দ আকারে তোমাদেরকে বলছি, খুব ভালো করে শোনো, আশা করি ভালো লাগবে। তারপরে আমরা মূল বিষয়ে চলে আসবো। মা তার ছেলেকে বলছে, ফোন নিয়ে খেলা করো না, কাজের জন্য ফোনটা নিয়ে রাখলে পড়া হবে কতক্ষণ। তোমাকে পড়াচ্ছি সোনা বহু কষ্ট করে, জেনে রাখো ফোন ছাত্রদের জীবন নষ্ট করে। তখন সেই ছেলে, যাই হোক বুঝদার ছেলে মনে হলো আমার, সেই ছেলেটি তার মাকে বলছে, কি বলছে ভালো করে শোনো তোমরা বাচ্চারা, আর আমি আশা করি তোমরা ওই ছেলের মতো হওয়ার চেষ্টা করবে, তোমরা সবাই ভালো হও, সেটি আমি কামনা করি। দেখো তাহলে শোনো ছেলেটি কি বলছে। ছেলেটি বলছে, ঠিকই বলছো ও মা তুমি, সরিয়ে রাখো ফোন। ফোনটা থাকলে সত্যিই পড়ায় বসে না তো মন। আমায় অনেক পড়তে হবে, করতে হবে পাস। ফোনটা কাছে থাকা মানে পুরো সর্বনাশ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করো, সেই ছেলেটির মতো, ভালো ছেলেটির মতো হওয়ার চেষ্টা করো। আজকে ফোন তোমাদের পড়াশোনায় অনেক ক্ষতি করছে, তোমাদের মূল্যবান সময়কে নষ্ট করছে। যাই হোক, এই বলতে ইতি করে আমি আশা করি যে তোমরা আমার কথাটা শুনবে, মানবে। ইতি করে আমরা মূল বিষয়ে ফিরে আসি। তাহলে আজকের মূল বিষয়টা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এখানে সর্বপ্রথম তোমাদের আমি জানিয়ে দিই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে একটু আগে বললাম, আবার বলছি যে কোন সাবজেক্টের পরে কোন ভার্বটা আসবে। এই জন্য সবার আগে আমাদের জানা দরকার বি ভার্বগুলো। বি ভার্ব বলতে আমি আবার বলছি, আগেও আলোচনা হয়েছে যে বি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলি হলো বি ভার্ব। 1 নম্বর ফর্ম অ্যাম, ইজ, আর, 2 নম্বর ওয়াজ, ওয়ার। এখন কোথায় অ্যাম, কোথায় ইজ, কোথায় আর বসে সেটা একটু তোমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। এবার তোমরা তাহলে বোর্ডের দিকে তাকাও। 1 নম্বরে যে নিয়মটা আমি লিখেছি, সেখানে আই থাকলে অ্যাম হবে, ইউ থাকলে আর, এক বচনে ইজ কিন্তু বহু বচনে আর। আই এর পরে তোমরা খেয়াল রাখবে যে আই এর পর সব সময় অ্যাম হবে, এটা আই এর জন্য স্পেশাল। আই থাকলে অ্যাম, আর অন্য কারোর সাথে অ্যাম হয় না।
আর ইউ এর পরে সবসময় আর, এটা হবেই হবে। এই দুটো দিকে অবশ্যই খেয়াল রাখবে। এরপরে তোমরা দেখবে যে সাবজেক্ট যদি একবচন হয়, সাবজেক্ট একবচন হলে ভার্ব একবচন। এবার আমি যার মধ্যে ইজটাকে একবচন ভার্ব ধরা হয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে যে ইজটা হচ্ছে 1 নম্বর ভার্ব, মানে ইজটা হচ্ছে মানে একবচন ভার্ব। আর সাবজেক্ট যদি বহুবচন হয় তো ভার্বটা হবে বহুবচন। বি ভার্বের বহুবচন হলো আর, তাহলে বি ভার্বের একবচন ভার্ব হলো ইজ, বি ভার্বের বহুবচন ভার্ব হলো আর। বুঝতে পারছো? এবার একটু উদাহরণ দিয়ে দেখাও। আই ড্যাশ ব্র্যাকেট বি হ্যাপি, তাহলে আমরা জানি যে আই এর পরে সবসময় অ্যাম হবে, তো এখানে লিখতে হবে আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি। তারপরে দেখো বিতে লেখা আছে ইউ, ওখানে লেখা আছে ইউ, এবার বি ভার্ব আছে, তো ইউ এর পরে আমরা জানি যে আর হবে, এখানে আর ছাড়া অন্য কিছু হবে না, ইউ আর। এটা ইউ একদিন বোঝালেও আমাদের ওখানে আরই লিখতে হবে, এছাড়া কোনো গতি নেই, ওটাই নিয়ম। কিন্তু আই আর ইউ বাদ দেওয়ার পর যদি তোমরা দেখো যে সাবজেক্টটি একবচন আছে, ভার্বটা হবে একবচন, সাবজেক্টটি বহুবচন হলে ভার্বটা হবে বহুবচন। যেমন এখানে উদাহরণ তোমরা টের পাচ্ছ যে দ্য বয় ব্র্যাকেট আছে বি ভার্ব, তাহলে দ্য বয় একটা বালক যেহেতু আমরা এখানে ইজ লিখবো, দ্য বয় ইজ প্লেইং। ঠিক তাহলে যে ডিতে দেখো বয়েস লেখা আছে বয়েস, তো বয়েস পরে ওখানে ব্র্যাকেটে বি ভার্ব আছে, প্রেজেন্টে লিখতে গেলে আমাদের সেখানে আরই লিখতে হবে, কারণ বয়েসটা হচ্ছে বহুবচন প্লুরাল। সাবজেক্ট যদি ইফ সাবজেক্ট ইজ প্লুরাল ভার্ব উইল বি প্লুরাল, ইফ সাবজেক্ট ইজ সিঙ্গুলার ভার্ব উইল বি সিঙ্গুলার এক্সেপ্ট আই অ্যান্ড ইউ। বয়েজ আর প্লেইং। ঠিক এরকম টাইপের তোমরা মনে মনে অন্য উদাহরণ ভাবতে পারো। দ্য গার্ল ইজ কামিং, গার্লস আর কামিং, সীতা ইজ রিডিং, সীতা অ্যান্ড গীতা আর রিডিং। তো যখনই দেখবে একবচন ভার্ব, ভার্ব হবে ইজ, বি ভার্বের একবচন ইজ, যখনই বহুবচন ওটা হবে আর। এবার তোমরা বোর্ডের দিকে তাকাও, রূপের দিকে লাগবো। তো এখানে এটা হচ্ছে 1 বি, 1 নম্বর নিয়ম চলছে, কিন্তু আগে 1 নম্বর ছিল, এটা 1 বি। আই থাকলে ওয়াজ হবে, ইউ থাকলে ওয়ার, এক বচনে ওয়াজ কিন্তু বহু বচনে ওয়ার। এটা 12 বার তোমাদের পড়ে প্রয়োজন 12বার লিখে অভ্যাস করতে হবে, মনে রাখতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যে ইউ এর পরে সবসময় ওয়ার হবে, এই ইউটা খেয়াল রাখলে কাজ হয়ে যাবে। এরপরে কী করবে, সাবজেক্ট যদি একবচন হয় তাহলে ওয়াজ এবং বহুবচন হলে ওয়ার। এটা মনে রাখলেই চলবে, মনে রাখলেই হবে। ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, ইউ এর পরে সবসময় খেয়াল রাখবে যে ওয়ার হবে, আর তারপরে তোমাদের খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট যদি একবচন হয় আমাকে ওয়াজ নিতে হবে, সাবজেক্ট যদি বহুবচন হয় আমাকে ওয়ার নিতে হবে। তাহলে ওয়াজটা হলো একবচন ভার্ব আর ওয়ারটা হলো বহুবচন ভার্ব, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। সাবজেক্ট যদি একবচন হয় ভার্বটা হবে একবচন, সাবজেক্ট যদি বহুবচন হয় ভার্বটা হবে বহুবচন। তাহলে এটা ওয়াজ ওয়ারটা হলো বি ভার্বের পাস্ট ফর্ম। আমি তোমাদের আগে বলেছিলাম যে এবার শোনো ভালো করে, করো একটু কেয়ার, বি ভার্বের 2 নম্বর অর্থাৎ পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়ার। এসে এবার উদাহরণের দিকে, উদাহরণ আমরা দেখি। এখানে আই বলতে একবচন, তাহলে আই ড্যাশ বি ব্র্যাকেটে বি আছে হ্যাপি, তো আমাকে এখানে লিখতে হবে আই ওয়াজ হ্যাপি, কারণ আই যেহেতু একবচন ভার্ব হবে ওয়াজ, আই ওয়াজ হ্যাপি, আই ওয়াজ হ্যাপি। এবার লেখা আছে ডিতে ইউ, আমি আগে বলেছি যে ইউ থাকলে আমাকে ওয়ার লিখতেই হবে, সে একদিন বোঝাক আর বেশি বোঝাক। তো ইউ এর পরে সবসময় ওয়ার হবে, কী হবে, ওয়ার, ইউ ওয়ার গুড। সিতে তাকাও, সি এর দিকে তাকাও, লেখা আছে দ্য বয় ড্যাশ ব্র্যাকেট আছে বি প্লেয়িং। বয় বুঝতে পারছো যে এটা সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্টটা একবচন, কাজী ভাবটাও একবচন হবে, আর ওয়াজ ওয়ার থেকে একবচন ভাব হলো ওয়াজ। তাহলে আমরা লিখবো দ্য বয় ওয়াজ প্লেয়িং। এবার দেখো ডিতে, এটা এবার দেখো বয়েজ ড্যাশ ব্র্যাকেটে বি প্লেয়িং। তো যদি বি ভাবে পাস্ট ফর্ম লিখতে হয় আমাদের, আমরা কোনটা লিখবো, একবচন তো হলো ওয়াজ আর বহুবচন ওয়ার। বয়েজ যেহেতু বহুবচন তাহলে আমরা লিখবো এখানে ওয়ার, WERE ওয়ার, বয়েজ ওয়ার প্লেয়িং। এইভাবে তোমরা মনে মনে বেশ কিছু বাক্য ভাবতে পারো, যেরকম দ্য গার্ল ওয়াজ ড্যান্সিং, মেয়েটি নাচছিল। কিন্তু যদি অনেকগুলো মেয়েরা থাকে তখন গার্লস ওয়ার ড্যান্সিং। যদি কোনো মেয়ের নাম উল্লেখ থাকে, একটা মেয়ের নাম উল্লেখ থাকে, ধরে নাও সীতা, তা আমরা বলবো সীতা ওয়াজ ড্যান্সিং। সীতা একজন বলে, তবে ভাবটা হবে সিঙ্গুলার।
ওই জন্য সীতা ওয়াজ। এবার যদি সীতা অ্যান্ড গীতা দুজন হয়ে গেল, দুজন মিনস এটা বহুবচন প্লুরাল। তো সাবজেক্ট যখনই প্লুরাল হয়ে গেল এবার ওখানে ওয়াজ লেখাটা ভুলে যাবে। সীতা অ্যান্ড গীতা ওয়ার ড্যান্সিং, দে ওয়ার প্লেইং, দে মানে বহুবচন, দে মানে তারা, দে ওয়ার প্লেইং, মাদার ওয়াজ কুকিং, হ্যাঁ, তারপরে বলতে পারো মাই ফ্রেন্ডস ওয়ার কামিং ইত্যাদি। তারপরে পরিষ্কার হয়ে গেল যে এক বচন সাবজেক্ট হলে ওয়াজ আর বহুবচন সাবজেক্ট হলে ওয়ার। ওয়াজ হলো এক বচন ভার্ব আর ওয়ার হলো বহুবচন ভার্ব। ওকে, এবার তোমরা বোর্ডের দিকে দেখো, এটা হচ্ছে একের সি। এখন 1 নম্বরে চলছে। তো এখানে লেখা আছে আই থাকলে হ্যাভ হবে, ইউ থাকলে হ্যাভ, এক বচনে হ্যাজ কিন্তু বহু বচনে হ্যাভ। এখানে তোমাদেরকে হ্যাভ ও হ্যাজ কোথায় ঠিক ব্যবহার হয় সেটা শেখানো হলো, ঠিক আছে। আর যদি এটা না খেয়াল রাখতে পারো অন্যভাবে একটা বলা যায়, সেটা হলো আই থাকলে হ্যাভ, ইউ থাকলে হ্যাভ, বহু বচনে হ্যাভ, আর বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাজ। যেমন তোমরা দেখছো এক্সাম্পলে এখানে আই থাকলে হ্যাভই হবে, তাহলে আই এখানে হ্যাভ ভার্ব আছে, হ্যাভ হ্যাজকে একসাথে হ্যাভ ভার্ব বলা হয়, তাহলে এখানে আই থাকলে হ্যাভই বসে যাবে। এখানে আই হ্যাভ এ বুক, তাহলে আমরা এখানে হ্যাভ লিখব, ব্র্যাকেটে হ্যাভ আছে, এখানে হ্যাভটাই হবে। 2 নম্বরে দেখো বিতে লেখা আছে ইউ ড্যাশ, এখানে হ্যাভ ভার্ব চাই, তো ইউ থাকলেও হ্যাভ বলছে, আমরা এখানে দেখছি ইউ হ্যাভ এ গান। তাহলে সিধা দে মানে তারা, এটা নিশ্চয়ই বহু বচন। তো বহু বচনের ক্ষেত্রে আমরা জানি হ্যাভই হবে, হ্যাভ, দে হ্যাভ এ বল। তারপরে দেখো ডি এর দিকে একটু এপাশে ডি, রিমা ড্যাশ ব্র্যাকেটে আছে হ্যাভ ভার্ব এ ডল। রিমা যেহেতু এখানে আইও নেই, ইউও নেই এবং বহু বচনও নেই, রিমা একজন, হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করবো। যখনই দেখবো যে আই নেই, ইউ নেই, বহু বচনও নেই, সেই ক্ষেত্রে অবশ্যই হ্যাজ হবে। এরকম উদাহরণ আমরা আরও করতে পারি, যেরকম যদি বলি দা বয় ড্যাশ এ সাইকেল, এই ড্যাশে গেলে বয় যেহেতু একটাই আছে, তো এখানে আমরা হ্যাজ বসাবো। যেহেতু এখানে আই নেই, ইউ নেই, আই ইউ ছাড়া একজন হলেই সেখানে আমরা হ্যাজই বসাবো। আরেকটা এক্সাম্পল বলছি, মাদার ড্যাশ এ মোবাইল, মায়ের কাছে একটি মোবাইল আছে, মাও বুঝতে পারছে যে এখানে একজনকে বোঝানো হলো, সুতরাং এখানে হয়ে যাবে মাদার হ্যাড এ মোবাইল। কিন্তু যখনই বলবো ইউ ড্যাশ এ টেবিল, তো ইউ এর পরে তো হ্যাভ হবেই, কেন ওটা নিয়মের মধ্যে লেখা আছে। এই নিয়মটা তোরা খুব ভালো করে মুখস্থ করলে আশা করি না যে আর ভুল হবে। আই থাকলে হ্যাভ হবে, ইউ থাকলে হ্যাভ, এক বচনে হ্যাজ কিন্তু বহু বচনে হ্যাভ। তাহলে এবার 2 নম্বর তোমার নিয়মটা দেখো, এখানে লেখা আছে সাবজেক্ট যদি ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে সাবজেক্টের পর সিঙ্গুলার ভার্ব হবে। ইতিমধ্যে তোমাদের সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্বের আইডিয়া অলরেডি হয়ে গেছে। যেমন বি ভার্বের প্রেজেন্টের মধ্যে ইসটা হলো সিঙ্গুলার, আরটা হলো প্লুরাল। বি ভার্বের পাস্টের মধ্যে তোমার হ্যাজটা হলো সিঙ্গুলার আর হ্যাভটা হলো প্লুরাল। এগুলো একটু খেয়াল রাখতে হবে, আর এছাড়া এগুলি খেয়াল রাখলেই হবে আশা করি। এবার এখানে দেখো ম্যাটেরিয়াল নাউন বলতে কী বোঝায়, এখন তোমাদের মনে পৌঁছে যাবে যে মেটেরিয়াল হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মিনস সাচ এ নাউন উইচ উই ক্যানট কাউন্ট, যেটা আমরা গুনতে পারি না, দুটো আমরা গুনতে পারি না, তো এটাকে এক বছরই ধরতে হবে। সুতরাং বি যখন এখানে আছে আমরা এখানে দেবো ইজ, মিল্ক ইজ হোয়াইট, মিল্ক আর হোয়াইট দিলে কিন্তু ভুল হয়ে যাবে যতই দুধ থাকবে কেন, মিল্ক ইজ হোয়াইট। অনুরূপভাবে হানি মানে মধু, হানি ড্যাশ ব্র্যাকেটে বি আছে সুইট, তাহলে মধু আমরা গুনতে পারি না, উই ক্যানট কাউন্ট হানি, হ্যাঁ। তো এটাকে সিঙ্গুলার নাউন ধরতে হবে এবং এখানে সিঙ্গুলার ভার্ব দরকার ইজ, আইএস ইজ। ঠিক সিতে দেখো এক্সাম্পলটা উইজডম ড্যাশ বি ভার্ব হবে পাওয়ার, অর্থাৎ এখানে মায়ের হবে যে মানে বুদ্ধিটাই বল, হ্যাঁ, বুদ্ধিটাই ক্ষমতা। উইজডম করে আমরা জানি যে উইজডম তো না চোখে দেখা যায় না এটা টাচ করা যায়, নাইদার উই ক্যান টাচ ইট নর উই সি ইট, না এটা আমরা দেখি না এটা আমরা টাচ করতে পারি, তাহলে এখানে হবে উইজডম ইজ। সিমিলারলি honesty is a noun which we cannot see and we cannot also touch it. So this is the example of abstract noun. তো এরপরও ভার্বটা
সিঙ্গুলারই হবে, যেটা বি ভার্ব লেখা আছে যখন বি, অনেস্টি বি আছে যখন, তো বিটাকে আমরা বলি এই ভার্বটা বললো, এটা হচ্ছে এক বছর ভার্ব। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবার দেখো এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা খেয়াল রাখবে। যখন দুটি বস্তু একসঙ্গে সমষ্টিগত অর্থ প্রকাশ করে, মানে একসঙ্গে দুটি আলাদা বস্তুটা দেখা ঠিকই, কিন্তু একসঙ্গে সমষ্টিগত মানে একত্রে একসঙ্গে একটা কিছুকেই বোঝায়, বা টাকার কোনো অ্যামাউন্ট যদি বোঝায়, তাহলে আমরা কী করবো? সেক্ষেত্রে ভার্বটি সবসময় সিঙ্গুলার ব্যবহার করতে হবে, ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। পরিষ্কার তো? যেরকম ধরো এতে এক্সাম্পলটা তোমরা দেখো, ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড একটা জিনিস, বাটার একটা জিনিস, কিন্তু দেখাচ্ছে দুটো জিনিস। তো আমরা তো আগে বলেছি সাবজেক্ট যদি বহুবচন হয়, ভার্বটা হবে বহুবচন। তো এটা বহুবচন দেখাচ্ছে ঠিকই, কিন্তু একটা নির্দিষ্ট অর্থই প্রকাশ করছে, সমষ্টিগত দুজনকে একত্রে একটা জিনিসটাই বোঝাচ্ছে যে আমার সকালে নাস্তাটা কি, সকালে নাস্তাটা একটা জিনিস রুটি মাখন, একটা জিনিস রুটি মাখন। এবার তোমরা এটাও বুঝতে পারো, কেউ তো নাস্তা করার সময় শুধু রুটি খায় না, আবার কেউ শুধু মাখন দিয়েও পেট ভরে না। তাহলে খেতে গেলে দুটোকে একসাথে মিলিয়ে খেতে হয়, সেই জন্য দুটোকে একসাথে একটাই সাবজেক্ট ভাবতে হবে, এবং একটা সাবজেক্ট ভেবে আমরা এখানে আর লিখতে পারি না, আমাদেরকে লিখতে হবে ইজ। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই অনলি ব্রেকফাস্ট, তবে বাক্যটা রাইট হবে। অনুরূপভাবে রাইস অ্যান্ড ফিশ ড্যাশ বি ভার্ব হবে দ্য মেন ফুড অফ দ্য বেঙ্গলি। তাহলে এখানে তোমরা দেখো রাইস মানে ভাত, ফিশ মানে মাছ, তো মানে এটাকে দেখাচ্ছে বহুবচন। তো বহুবচন দেখালেও বাঙালিদের একটাই প্রধান খাদ্য, খাদ্যটা কিন্তু একটাই, সে খাদ্যটা হচ্ছে মাছ আর ভাত, মাছ আর ভাত। তাহলে এখানে ওই ওপরেরটা মতো ভাবতে পারো যে কারো থালা শুধু মাছ দেবো, যে মানে রোজ রোজ সে আসবে খালি মাছ আমরা দিতে থাকবো, মাছ খেয়ে সে পেট ভরবে, তার সাথে কোনোদিন হবে না। বা শুধু ভাত দেওয়া হবে থালায় আর মাছ দেওয়া হবে না, শুধু ভাত খেয়ে সে উঠে যাবে, তাও হবে না। তাহলে মাছ ভাতটাকে একসাথেই বাঙালিদের মেন খাদ্যটা ধরা হয়। যেহেতু এটা একসাথেই আমরা মেন খাদ্যটা ধরি, কাজেই এটাকে আমরা সিঙ্গুলারই ভাববো। সাবজেক্টটা বহুবচন দেখালেও এই সাবজেক্টটাকে আমরা সিঙ্গুলারই ভাববো। একটু বন্ধুরা বলতে তাহলে আমরা এটাকে সিঙ্গুলারই ভাববো। এই জন্য আমরা রাইস অ্যান্ড ফিশ করে বিভাগ থাকলে কখনোই ভুল করে আমরা আর লিখবো না। আমরা বুঝে যাচ্ছি যে দুটো জিনিস মিলেই একটাই জিনিসকে বোঝাচ্ছি যে এটাই বাঙালিদের প্রধান খাবার বা প্রধান খাদ্য। এবার দেখো কোনো কিছু কেনার জন্য এখানে বলা আছে যে 100 rupees ড্যাশ এনাফ টু বাই। এই জিনিসটা কোনো একটা জিনিস ভেবে নাও, মনে করো কোনো একটা বই, ওর দাম কত আমরা জানি 100 টাকার মধ্যেই হবে। তাহলে আমরা কী বলছি 100 rupees ড্যাশ এনাফ টু বাই। তা 100 rupeesটা হচ্ছে একটা টাকার একটা অ্যামাউন্ট। এবার রুপিসটা বহুবচন আছে বলে আমরা ভাববো এখানে আর লিখবো, 50 rupees আর লিখবো, 500 rupees আমরা আর লিখবো না। এটা তো টাকার একটা অ্যামাউন্ট হয়েছে, একটা অ্যামাউন্ট হয়েছে, যেহেতু একটা অ্যামাউন্ট হয়েছে ওই জন্য এক বছরই ভাবতে হবে। সুতরাং 100 rupees দেখলে তোমরা আপনার সেখানে করবে আর 100 rupees আর এনাফ টু বাই, তাহলে ভুল হয়ে যাবে। সেখানে আমাদের করতে হবে 100 rupees ইজ এনাফ টু বাই ইট, তবে তোমার বাক্যটা হবে ঠিক। ঠিক আছে, কেমন? এবার এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা বোর্ডে দেখছো, এটা 4 নম্বর। হ্যাঁ, আমি বলছি তো খুব ভালো করে শোনো এবং দেখতে পাচ্ছ, কোনো সাবজেক্টে অফ, উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এবং নট যুক্ত থাকলে আগের নাউনটা বিচার করে ভার্ব নিতে হবে। অর্থাৎ সাবজেক্টের বড় থাকবে, অর্থাৎ পরে একটা নাউন আছে আর আগেও নাউন আছে, সাবজেক্টের মধ্যে দুরকম নাউন আছে। তো আমাদেরকে এরকম বাক্যের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। আর এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে আমি দেখেছি বহু ছাত্রছাত্রীরা কিন্তু ভুল করে বসে। তোমরা যদি ইংরেজিতে বেশি নম্বর পেতে চাও তো তোমাদের এইসব জায়গায় খুব সতর্ক থাকতে হবে। আর সবাই যে বেশি নম্বর পেতে, কমটা পেতে কে চায়, এটা তো আমি জানি, তোমরাও চাও। তো যাই হোক, যখন চাও তো এই পয়েন্টটা খুব ভালো করে, 4 নম্বর পয়েন্টটা খুব ভালো করে খেয়াল রাখবে। মনে রাখবে নম্বর 4, তার আমার হয়ে যাবে সব বেকার। হ্যাঁ, তাহলে দেখো কোনো সাবজেক্টে অফ, উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এবং নট যুক্ত থাকলে আগে নাউনটা বিচার করে ভার্ব নিতে হবে।
তাহলে এবার লক্ষ্য করে এবার আমরা উদাহরণে আসি। লেখা আছে ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ উপর বি ভার্ব আছে অ্যাবসেন্ট ইয়েস্টারডে। এবার তোমাদের আগেই বলা হয়েছিল যে হোক অতীতে সাল কিংবা ইয়েস্টারডে অর লাস্ট অতীত সূচক ওয়ার্ডটা পেলে ভার্বকে করো পাস্ট। অর্থাৎ বিটা দেখেই সমস্যা বলে না হলে ই যাবে, না হলে আর হবে। এই করাটা তাড়াতাড়ি করে মানে চট করে সিদ্ধান্ত নেওয়াটা, ফটাফট করাটা, তাড়াহুড়ো করাটা কিন্তু গোলমাল, সেটা তোমরা অবশ্যই রাখবে খেয়াল। তাহলে বি ভার্ব আছে, এখানে ইয়েস্টারডে যখন আছে তখন আমরা বুঝতে হবে যে এখানে ভার্বটা 2 নম্বরে আসবে, পাস্টে হবে। তো বি ভার্বের 2 নম্বর উপরে ওয়াজ অথবা ওয়ার। এবার সেন্টেন্সে লক্ষ্য করো, সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অফ আছে, ও এফ অফ। ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। গতকাল সব বাচ্চারা কিন্তু অ্যাবসেন্ট ছিল না, বাচ্চাদের মধ্যে একজন, বাচ্চাদের মধ্যে একজন। কাজে ওয়ান সিঙ্গুলার যখন আছে তাহলে ওখানেও সিঙ্গুলার ভার্ব হবে ওয়াজ। পাস্টে হলো ওয়াজ ওয়ার, আমরা এখানে ওয়াজ নেব। যদি কেউ সেটা বিচার করো যে না না এখানে বয়স আছে, বয়সের পরে তো ওয়ার হবে, তাহলে কিন্তু ওয়ার লিখলে চটপট লিখতে পারলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, যদি শুধু ওয়ান অফ দ্য না থাকতো, শুধু বয়স থাকতো, তাহলে আমরা কিন্তু ওয়ার লিখতাম যে বয়েজ ওয়ার অ্যাবসেন্ট ইয়েস্টারডে। বালকেরা কালকে অনুপস্থিত ছিল, কিন্তু সব বালকদের তো অনুপস্থিতির কথা বলা হচ্ছে না। এটারই নাম তো হচ্ছে বুঝে বুঝে পড়া, বুঝে বুঝে পড়া। তাহলে যখন তোমরা বোঝার চেষ্টা করবে যে ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ, সব বালকেরা নয়, নট অল দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ। তো ওয়ান যখন অ্যাবসেন্ট তখন আমরা সেখানে ওয়াজি লিখবো, ওয়ার লেখাটা ভুল হয়ে যাবে। আশা করি পরিষ্কার হয়েছে। নেক্সট এক্সাম্পলে দেখো, বয়েজ অফ আওয়ার স্কুল ড্যাশ প্লেইং নাও। এর মানেটা হচ্ছে আমাদের স্কুলের বালকেরা এখন খেলছে। তো আমাদের স্কুলের বালকেরা এখন ভার্বের আগের ওয়ার্ডটাকে দেখে যদি ভার্বটা বসাও তাহলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যাবে, যেহেতু এই সাবজেক্টের মধ্যে অফ যুক্ত আছে। অফ এখানে অনেকে ভাববে কি স্কুল আছে, তো স্কুল তো এক বছর, অতএব এখানে ইস্ট আমরা লিখে দিয়ে হয়ে গেল, কাজটা শেষ। না, সবসময় ওইভাবে বিচার করলে হবে না। নিয়ারেস্ট সাবজেক্টকে দেখলে, নিয়ারেস্ট ওয়ার্ডকে দেখে যদি ভার্বটা সবসময় বসায় ভুল হয়ে যাবে। অতএব উপরে যে পয়েন্টগুলো লিখেছি আমি আরেকবার তোমার সামনে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে অফ, উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এবং নট। খুব ভালো করে খেয়াল রাখবে, এটা সাবজেক্টের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই আগের নাউনটা বিচার করে আমরা কিন্তু ভার্বটা বসাবো। ক্লিয়ার? এবার দেখো তাহলে বয়েজ অফ আওয়ার স্কুল, বি, এখানে বি ভার্ব আছে প্লেইং নাও। তাহলে এখানে যেহেতু নাও আছে তাহলে প্রেজেন্ট ভার্বটা এখানে আসবে। তাহলে বয়েজ অফ আওয়ার স্কুল, যেহেতু স্কুল তো খেলছে না, খেলছে স্কুলের বালকেরা। আর বালকেরা এখানে হচ্ছে বহু বচন, বয়েজ আর বয়েজ, দিস সাবজেক্ট ইজ ইন দ্য প্লুরাল ফর্ম। সো হিয়ার উই শুড রাইট আর। বয়েজ অফ আওয়ার স্কুল আর প্লেইং নাও। এবার তোমরা দেখো সিয়ের এক্সাম্পল লেখা আছে পরম উইথ হিজ ফ্রেন্ডস। পরম তার বন্ধুদের সহ ড্যাশ হ্যাভ আছে, ওখানে হ্যাভ ভার্ব আছে কাম। তো হ্যাভ ভার্বের প্রেজেন্ট দুটো ফর্ম আছে, একটা হ্যাভ এবং একটা হ্যাড। তো এখানে কোনটা হবে? অনেকেই দেখবে ফ্রেন্ড সঙ্গে সঙ্গে লিখবে হ্যাভ, বলে ফ্রেন্ড তো বহু বচনে হ্যাভ। সেটা তো ঠিক, কিন্তু তো উপরে তো ব্যতিক্রম নিয়মটা দেখানো হচ্ছে যে উইথ যদি থাকে বা অ্যালং উইথ থাকে তাহলে আগের নাউনটা বিচার করে তোমাকে ভার্বটা লিখতে হবে। যেহেতু আগের নাউনটা পরম আর পরম এক বচন, সেহেতু তোমাকে তাহলে এখানে হ্যাজ লিখতে হবে, হ্যাজ লিখলে ভুল হয়ে যাবে। তাহলে পুরো মাইটা দাঁড়ালো যে তার বন্ধুদের সহ পরম এখানে এসেছে, পরম এসেছে। দিয়ে এক্সাম্পলটা দেখো, টিনা অ্যালং উইথ হার ডটার্স ড্যাশ ব্র্যাকেটে বি ভার্ব আছে গোয়িং টু দ্য ফেয়ার। টিনা তার মেয়েদেরকে নিয়ে মেলায় যাচ্ছে। হ্যাঁ, মেয়েদের সহ টিনা মেলায় যাচ্ছে। এবার আমরা তো অনেক ভাবে যে ডটার সেখানে বহু বচন আছে, অর্থাৎ বারবার বলি এরকম বাক্য যেখানে এইসব জিনিসগুলো আছে সেখানে কিন্তু তোমরা খুব সাবধান ভাবটা বসাবার সময়। হ্যাঁ, আর তা নাহলে একটা ওয়ার্ড থাকলে তো কোনো ব্যাপার না, আমরা বহু বচন দেখলে মানে ভাবটা হয় বহু বচন, আর সাবজেক্ট যদি এক বচন হয় ভাবটা এক বচন, এটা সাধারণ নিয়ম। কিন্তু এই জায়গাটাতে যেহেতু অ্যালং উইথ আছে, তার আগে সাবজেক্ট, তার আগে নাউনটা আছে টিনা। টিনা যেহেতু এক বচন, সেহেতু এখানে আর লেখা যাবে না। ডটার্সটাকে ভেবে তোমরা চিন্তা করবে না। হ্যাঁ, তাই তখন লিখতে হবে তোমাদেরকে ইজ। টিনা অ্যালং উইথ হার ডটার্স ইজ গোয়িং টু দ্য ফেয়ার। ক্লিয়ার? এবার দেখো এখানে ইয়ের এক্সাম্পলটা, সাজিদ অ্যান্ড নট হিজ ব্রাদার্স ড্যাশ ব্র্যাকেটে যে বি রেসপন্সিবল ফর ইট। সাজিদ এবং তার ভাইরা নয় এর জন্য দায়ী। অর্থাৎ কেউ
কোনো কিছু ভুল হয়ে গেছে, সে ভুলটার জন্য সাজিদ দায়ী, তার ভাই ও ভুলটা করেনি। তাহলে এখানে আমরা যেমন অনেকে যেমন দেখবি যে ব্রাদার্স লেখা আছে, বলবো এক কথা এখানে আর হবে, কিন্তু আর একটু ভুল হয়ে যাবে, এখানে নট আছে, তার ভাইরা তো নয়। তাহলে দায়ীটাকে, দায়ীটা শুধু সাজিদ, রেসপন্সিবল ফর ইট, এর জন্য দায়ী, এর জন্য দায়ী কি ভাইরা? ভাইরা তো দায়ী নয়, তো ভাই সাজিদ হচ্ছে দায়ী। যেহেতু সাজিদ হচ্ছে একজন, সেই জন্য ওখানে আমাকে লিখতে হবে ইজ। মানেটা বুঝে করলে আর এখানে কোনো সমস্যা হবে না। তাহলে হবে সাজিদ and not his brothers is responsible for it. সাজিদ এবং তার ভাইরা এর জন্য, তার ভাইরা নয়, সাজিদ তার ভাইরা নয়, এর জন্য দায়ী। অর্থাৎ এই ভুলের জন্য তার সাজিদের ভাইরা নয়, শুধু সাজিদ দায়ী আছে। সুতরাং নট যেহেতু এখানে লেখা আছে, ওই জন্য এর আগের নাউন সাজিদ, যেহেতু সেটা একবচন, সেহেতু সেখানে আমরা সিঙ্গুলার ভার্বই লিখবো। আশা করি এই উদাহরণগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এবার তোমাদেরকে কিছু টাস্ক দেওয়া হবে করার জন্য, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে একটা কথা বলি, তোমাদের যদি এই মানে এগুলো যদি বুঝতে পারো, ভাব তো খুব গুরুত্বপূর্ণ জিনিস, বহুত বড় জিনিস, এটা তো আমি বারবার আলোচনা করছি। যদি ভাব দিয়ে শূন্যস্থানের পূরণের যেসব নিয়মগুলো আমরা আলোচনা করেছি, আজকে নিয়ে ওটা 3টে ক্লাস হলো। তো তোমাদের যদি এটা ভালো লাগে, তোমরা এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে যত বেশি বেশি পারো শেয়ার করবে। আশা করি তোমরা এটা করবে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার বোর্ডের দিকে তোমার তাকাও, তোমাদেরকে কিছু শূন্যস্থান দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ফর্মস অফ ভার্ব। যেসব নিয়ম তোমাদেরকে 3টে ক্লাসে শেখানো হলো, সেই সব নিয়মগুলো এই টাস্কটা করার আগে একটু ভালো করে ফলো করবে। আশা করি তোমরা এটা করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, রাখছি। তাহলে তোমরা এবারে দেখো যে এখানে চয়েস করে তোমাদেরকে শূন্যস্থান করতে দেওয়া আছে 2 নম্বরে। তো সেখানে বোর্ডে দেখে পাচ্ছ মাই মাদার ড্যাশ, ওখানে হ্যাভ হ্যাজ এ ফোন। হ্যাভ হ্যাজের মধ্যে বাছাইগুলো তোমাদেরকে লিখতে হবে, যে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় 2টো করে তোমার অপশন দেওয়া আছে। তার মধ্যে মানে কোনটা তোমরা করবে এটা ভেবে চিন্তেই করতে হবে। কারণ কি, সমস্ত নিয়মটা তোমাদেরকে আগেই আলোচনা করা হয়ে গেছে, বোঝানো হয়ে গেছে। তো ভার্বের উপর যে প্রথম যে 2টো ক্লাস তোমরা করেছো, ওটাকে খুব ভালো করে নিয়মটা আগে দেখতে হবে। নিয়মটা করলে দেখবে যে কিছুই না। যেমন প্রথমটা আমি বলছি মাই মাদার করে ড্যাশ, ওখানে হ্যাভ হ্যাজ আছে। তো নিশ্চয়ই এটা আমি বলেছিলাম যে আই থাকলে হ্যাভ, ইউ থাকলে হ্যাভ, বহু বচনে হ্যাভ। তো মাদার তো একজন, সেই জন্য ওখানে হ্যাজ হবে। ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা? হ্যাঁ। এবারে এইভাবে তোমরা লাস্টের দিকে তাকাবে, ওয়ান অফ দ্য গার্লস। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান অফ দ্য গার্লস ড্যাশ ভেরি বিউটিফুল। তো ওখানে ড্যাশের মধ্যে ইজ হবে না আর হবে, সেটা তোমাকে বলা হয়েছিল যে সাবজেক্টের যে মানে সাবজেক্টের মধ্যে যদি অফ থাকে, অফ, তো অফের আগে যে নাউন বা ওয়ান যদি লেখা থাকে, সেই নাউন বা ওয়ান বিচার করে আমাকে ভাবতে লিখতে হবে। তো সেখানে লিখতে হবে যে মানে ওয়ান অফ দ্য গার্লস, তারপরে ইজ। এটা বুঝতে পারছো? তারপরে ধরো রুনা উইথ হার সানস, রুনা উইথ হার সানস ড্যাশ কামিং। এবার এখানে বুঝতে পারছো যে উইথ বা অ্যালং উইথ এরকম থাকলেই ওই যে আগে যে নাউনটা আছে রুনা, সে ওই রুনাটা ধরে আমাকে এখানে ইজ বা আর আমাকে লিখতে হবে। কাজে এক কথা হলো যে মানে পুরু যে শূন্যস্থানের যে পুরু যে নিয়মটা ছন্দ আকারে লেখা আছে, তোমাদের বুঝিয়ে যে বলা হলো, সেগুলো ভালো করে করলে শুধু এই জায়গায় ভালো হবে না, পুরো প্যারাগ্রাফ, লেটার বা এনিথিং, if you are going to write anything, so you can understand well the correct use of verb. ঠিক আছে, থ্যাংক ইউ।